আগে আমরা যখন স্কুলে যেতাম বা স্কুলে পড়তাম বা আগের যে বাগান অঞ্চলগুলো আমরা চোখে দেখতাম, সেগুলো একটা অন্যরকম ভাব ছিল। বাগান অঞ্চলে ডেভেলপমেন্ট কিছু ছিল না। এটা আগের সরকার যে ছিল, ওরা বাগানের মালিক। আগের সরকার বলতে কোন সরকার? আগের সরকার বলতে আগে যে বিগত কংগ্রেস সরকার ছিল। আচ্ছা আচ্ছা। বাগানের বেশিরভাগই বাগানের লোকগুলোকে ওরা ভোট ব্যাংক বলে ইউজ করেছে। এইরকম লগভগ এরকম 1980 না 85 এরকম হবে, ফটো আছে। 1985 হবে, দিল্লি চলো আন্দোলন না কি একটা শুরু হয় বিজেপির ইয়েতে। আচ্ছা। তখন বাবারা দিল্লিতে গিয়েছিল। আচ্ছা। আমি ছোটবেলা থেকে ফটো আমাদের ওয়ালে লাগাই থাকতো, যেমন আমার এখানে ফটো দেখছেন সবাই। সো লাগাই থাকতো। আমি বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা এটা কি? বলছে এটা বিজেপি দল। এটা বিজেপি দল। এটা এই দলটা ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হওয়ার জন্য তৈরি করছে সবকে, বা তৈরি হচ্ছে। আমাদের আজ কালান বাগান নিয়ে না, আমাদের কাটিগড় অঞ্চল 30টি বাগান আছে। 30টি বাগানের মধ্যে আমরা যেখানে যান নিত্য গোপাল দাস আছে। বলবেন নিতু কাকু, নিতু দাদা বা নিতু যেই যাই বলো। আপনি যে কোনো বাগানের মধ্যে জিজ্ঞাসা করবেন তাকে কে চিনে না বাগান অঞ্চল। নমস্কার, বাতায়ন ডিজিটালে আমি পৃথ্বীরাজ চক্রবর্তী। আজকের বাতায়ন বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন অতিথি হিসাবে, তিনি বিজেপি কানাল মন্ডলের টি মোর্চার প্রেসিডেন্ট এবং আসাম টি কর্পোরেশন লিমিটেডের নন অফিসিয়াল ডিরেক্টর পদে সদ্য নিয়োজিত মিস্টার সিদ্ধার্থ রাজওয়ার। আমরা আজকের এই বাতায়ন বিশেষ অনুষ্ঠান পর্বে যা নিয়ে আলোচনা করব বার্তালাপের মাধ্যমে, যে সেই বিষয়টি হচ্ছে বাগান অঞ্চলের কিছু সুবিধা অসুবিধা, এবং দ্বিতীয়ত রয়েছে যেহেতু উনি সদ্য আসাম টি কর্পোরেশন লিমিটেডের নন অফিসিয়াল ডিরেক্টর পদে নিয়োজিত হয়েছেন, আমরা এই আসাম টি কর্পোরেশন লিমিটেডের কিছু ফাংশন ব্যাকগ্রাউন্ড, আমরা এত বেশি এইসব নিয়ে অবগত নয়। আমাদের অঞ্চল, যদি অঞ্চল বলতে আমরা কাঠিগড়ার কথাই বিশেষত বলছি। এবং তৃতীয়ত হচ্ছে 2026-এর বিধানসভা নির্বাচন, যেটা আজকের দিনে খুবই চর্চায়, জোরকদমের চর্চায়। তো এই বিষয়ে আমরা কথা বলবো, জানবো অনেক জানা অজানা অনেক কথা। আমাদের অনুষ্ঠান পর্ব শুরুতেই আমরা সিদ্ধার্থ মহাশয়কে জানাই স্বাগত। আপনাকে আমাদের এই অনুষ্ঠান পর্বে জানাই স্বাগত। তো প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই। আপনার এই সদ্য নিয়োজিত হয়েছেন আসাম টি কর্পোরেশন লিমিটেডের নন অফিসিয়াল ডিরেক্টর হিসাবে, আপনাকে জানাই অভিনন্দন। তো যেহেতু আমরা বললাম যে বাগান অঞ্চলের কিছু কথা বলবো আজকে আপনার সঙ্গে, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যদি এত অঞ্চলের যেগুলো বাগান, কাঠিগোড়া যেগুলো বাগান রয়েছে, এই বাগানের তুলনায় যদি অন্যান্য বাগান দেখি, যেগুলো হচ্ছে, আমি সরাসরি বলে নাম নিচ্ছি, যেগুলো হচ্ছে রোজকান্দি বলুন, লাবক রয়েছে, আরো অনেক বাগান রয়েছে লক্ষ্মীপুর দিকে। তো সেইগুলো বাগানের তুলনায় যদি বলা হয়, আমাদের কাঠিগোড়া যেগুলো বাগান রয়েছে সেই বাগান তুলনামূলক এখনো পিছিয়ে, যদি বলুন শিক্ষার ক্ষেত্রে হোক বা নানা দিক দিয়ে। তো এই যে পিছিয়ে পড়ার কারণ কি হতে পারে আপনার হিসাবে? আপনি যে বাগানগুলো তুলনা দিয়েছেন, এটা সত্য, ওরা আমাদের থেকে অনেক এগিয়ে রয়েছে। দেখবেন একটা কথা, আজকে থেকে প্রায় বিগত কত বছর আগের কথা, ওখান থেকে আমাদের বাগান এখন অনেক ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হয়েছে, অনেক অগ্রসর হয়েছে। আগে এগিয়ে যাচ্ছে আমাদের বাগানের মানুষগুলো বা আদিবাসী সমাজে আমাদের মানুষগুলো। এখন আপনি যে কথাটা বলেছেন পিছিয়ে কেন, দেখুন সবচেয়ে বড় পিছিয়ে থাকার কারণটা হলো ঘরের গার্জিয়ান। ঘরের গার্জিয়ান যদি বাচ্চাকে গাইড না করে, তো সে আগে বাড়তে খুব কম পার্সেন্টেজ বাচ্চা কাচ্চা আগে বাড়তে পারে। মেইন হলো ঘর থেকে সবকিছু হয়। আজকে ঘরে গার্জিয়ান যদি মনে করেন যে ইচ্ছা থাকে না যে না তার বাচ্চা কাচ্চা পড়াবে বা তার বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে পড়াবে, স্কুলে পড়িয়ে ভালো চাকরি এইসবের সুযোগ সুবিধা দেবে, এগুলো যদি গার্জিয়ানের মা বাবার বা ঘরে যারা গার্জিয়ান আছে তাদের যদি থাকে না, এটা কোনো সময় অগ্রসর হতে পারবে না। আর আগের থেকে আপনি যে তুলনা দিয়েছেন, আগের থেকে অনেক এগিয়ে পড়েছে আমাদের বাগান ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আগে আস্তে আস্তে এগোচ্ছে।
তারপর যদি শিক্ষার ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য বাগানের তুলনায় কাঠিগুড়ার বাগান কিন্তু এখনো পিছিয়ে। শিক্ষার বললাম তো সে কথাটা, আপনি আবার বললেন তো আমি আবার বলছি। শিক্ষার ক্ষেত্রে দেখুন, শিক্ষার ক্ষেত্রে আমি আমার দিক দিয়ে বলছি, বা আপনি লক্ষ্য করবেন, আগে দেখতাম আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন অনেক কম বাগানের ছেলে মেয়ে, পড়ালেখার দিকে অনেক কম। আমরা মুষ্টিবুদ্ধতা কয়েকজন লেখাপড়া করতাম, এমন ছিল না কিন্তু আমাদের সময়। এখন কিন্তু আপনি যদি ঠিক আমাদের ওই হাই স্কুলের সামনে দাঁড়িয়ে যদি দেখবেন, তো দেখবেন বাগান থেকে অনেক ছাত্র বেরিয়েছে, অনেক। এমনকি আমাদের এই যে আসাম সরকার, আমাদের এই যে বিজেপি সরকার, মামার আয়ত্তে স্কুটি পর্যন্ত আমাদের বাগানের ছেলেমেয়েরা এখন পেয়েছে। আগে তো এইসব ছিল না, এখন অনেক অগ্রসর হয়েছে শিক্ষার ক্ষেত্রে আমাদের বাগানগুলো। তারপর যেটা বিষয়বস্তু উল্লেখযোগ্য বা আমরা প্রায় দেখি, এটা হচ্ছে বাগানের ছেলেরা 14-15 বছরের যারা ছেলেরা, আপনি বলেছেন ঠিকই, কিন্তু পড়াশোনা অগ্রসর হচ্ছে, তারপরও বলতে বাধ্য যে 14-15 বছরের বাচ্চারা যে সময় ওদের পড়াশোনার সময়, সেই সময় দেখা যায় যে পাথর কুয়ারিতে অনেক জায়গায় কাজ করছে। তো এই যে ওরা যে যে পড়ার সময়ে, পড়ার বয়সে পাথর কুয়ারিতে কাজ করছে, তা কেন হচ্ছে, বা এই যে তার পিছনে কারণ কি হতে পারে? এই কথাটার উত্তর যদি আমি দিতে চাই, তাহলে আপনি বলতে চাইবো 70% মানে আগের থেকে কিন্তু অনেক কমেছে। কোয়ারি অঞ্চলে আমাদের এখানে কোয়ারি আছে, দেখি আগের থেকে অনেক কমেছে। যে বাগানে, হ্যাঁ, বয়স্ক যারা বয়স হয়ে গেছে বা যাদের এইজ, ওরা ইয়ে করতে পারবে, ওরা কাজ করছে। কিন্তু বাচ্চাদের যে 14-15 বছরে আপনি বললেন, এটা আগে থেকে অনেক কমেছে। হ্যাঁ, একদম কমেনি, এটা আমি স্বীকার করবো না, একদম কমেনি, আছে। মনে করেন 10%, 15% এরকম আছে। তো ওদের দিক দিয়ে কিছু আর্থিক দিক দিয়ে ওরা একটু মানে পিছিয়ে পড়া, আর্থিক দিক দিয়ে পয়সার প্রয়োজন, এর জন্য নামে। আর ওই যে বললাম একটু আগে, মা বাবারও একটু এসব দিক দিয়ে একটু লক্ষ্য করা উচিত। লক্ষ্য করা উচিত মা বাবার ওই দিক দিয়ে, যে আমার ছেলেকে পড়াবো, আমার ছেলে কাজে যাবে না। আপনি দেখুন, ইচ্ছা যদি থাকে, আমার বাগানে আজকে হাজিরা প্রায় 230 টাকা বা 250 টাকা এরকম হবে। ওয়ারিতে হাজিরা তোমার পড়ে যাবে 400 থেকে 500 টাকা। দ্বিগুণ বলা যায়, দ্বিগুণ 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 বলা যায়। তো দেখুন, আজ যারা বাগানে যারা কাজ করছে, যারা বাগানের শ্রমিক যারা কাজ করছে, তাদের ছেলে মেয়ে পড়ছে স্কুলে, 200-250 টাকা রুজি করে স্কুল পড়ছে। আর ওরাও কোয়ারিতে কাজ করছে, ওদের ছেলে মেয়েও 1-2 জন যারা আছে, ওদের ছেলে মেয়েও কাজ করছে কোয়ারিতে, ওরা 500-1000 টাকা কামায়ও ওদের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ছে না। তো নিজের আগে সবকিছু করতে হবে, আগে নিজের চেষ্টা থাকতে হবে, আমাকে অ্যাক্টিভ হতে হবে, আমাকে মানে এটা করতে হবে যে না, আমার ছেলে মেয়েকে আমি পড়াবো, আমি আগে বাড়াবো। এইসব যদি থাকে তবেই হবে। তোমার মনের মধ্যে যদি থাকে না, ইচ্ছা যদি তোমার মনের মধ্যে থাকে না, তো তুমি কিচ্ছু করতে পারবে না। অর্থ দিতে তোমার যদি অর্থ থাকে আর তোমার মনের মধ্যে ইচ্ছা থাকে না, তোমার ছেলে মেয়েকে তুমি শিক্ষার দিক দিয়ে আগে নিয়ে যাবে বা ডেভেলপমেন্টের সাথে করবে, যদি ইচ্ছার টাকাও যদি থাকে, অর্থ যদি তোমার সাথে থাকে, তাও তুমি পারবে না। তোমার মনোযোগ লাগতে হবে, তোমার ছেলে মেয়ে পড়াবার জন্য তোমার ইচ্ছা থাকতে হবে। মানে আপনার হিসাবে এখানে গার্জিয়ানরা, মানে যারা মা বাবা, দায়িত্ব থাকা উচিত ছেলেদের পড়াশোনা করানোর দিক দিয়ে। 100% গার্জিয়ানের এটার উপরে পুরা আছে। গার্জিয়ান যদি এটার উপরে অ্যাক্টিভ থাকে, তো 100%। এই যে আপনি প্রশ্ন করলেন যতটা, সবটা পিছনে গার্জিয়ান। মেইন হলো ঘরে হলো গার্জিয়ান। গার্জিয়ানের যদি গাইড থাকে, 100% ছেলে মেয়ে এগিয়ে যাবে। তারপর যেটা হচ্ছে, বিগতকালীন সরকার এবং বর্তমান শাসকীয় সরকার যারা, তো বর্তমান সরকার আসার পর, বর্তমান সরকার যদি আমরা বলি তো সোজাসুজি বিজেপি সরকারই, এবং তার পূর্ববর্তী যে সরকার ছিল, তো এই বর্তমান সরকার আসার পর বাগান অঞ্চল কতটুকু মানে লাভান্বিত হয়েছে, বা বাগানে কতটুকু তফাৎ দেখা যাচ্ছে আপনার হিসাবে, নানা দিক দিয়ে যদি বলা যায়, উন্নতি হোক, পড়াশোনা হোক, বা নানা দিক দিয়ে? আমি এই ব্যাপার নিয়ে বলবো, রাত দিনে তফাৎ।
আচ্ছা। ডে নাইট। আগে আমরা যখন স্কুলে যেতাম বা স্কুলে পড়তাম বা আগের যে বাগান অঞ্চলগুলো আমরা চোখে দেখতাম, সেগুলো একটা অন্যরকম ভাব ছিল বাগান অঞ্চলে। ডেভেলপমেন্ট কিছু ছিল না। এটা আগের সরকার যে ছিল, ওরা বাগানের মালিক। আগের সরকার বলতে কোন সরকার? আগের সরকার বলতে আগে যে বিগত কংগ্রেস সরকার ছিল। আচ্ছা আচ্ছা। বাগানের বেশিরভাগই বাগানের লোকগুলোকে ওরা ভোট ব্যাংক বলে ইউজ করেছে। শিক্ষা দীক্ষার দিক দিয়েও অনেক কোনো ছিল না, সিস্টেম কোনো ছিল না, বা কোনো কিছু সব দিক দিয়ে মানে রাস্তাঘাট এইসব ব্যাপারে কোনো কিছু ছিল না বাগান অঞ্চলে, মানে কোনো কিছু নেই। আপনি 2000 বিজেপি সরকার আসা 2016 সালে, বিজেপি সরকার, আসামে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট 2016 সালে আসামে বিজেপি সরকারের হয়। তখন থেকে আজকে অব্দি আপনি দেখবেন যে বাগান অঞ্চলগুলো অনেক ডেভেলপমেন্ট হয়েছে। রাস্তাঘাট, স্কুল, আর প্রত্যেকটা বাগানে এখন স্কুল দিচ্ছে, এলপি স্কুল, হ্যাঁ, এমই স্কুল দিচ্ছে। এগুলো স্কুল সেদিন দেখেছেন আমরা একটা যে কোনো একটা SLCC মিটিং এ গেছিলাম, এখানে গিয়ে দেখলাম আমাদের এই তো এখানে সামনে যে স্কুলটা আছে এলপি স্কুল, এখানেও বিল্ডিং এর গ্রান্ট হয়েছে, বিল্ডিং স্কুল গ্রান্ট হয়েছে। কুনাপাড়াতে হয়েছে, সিন্ধুরাতে, আমার জানা মতে সিন্ধুরাতে হয়েছে, আর এখানে এই তোমার এখানে হয়েছে, আর অন্য অন্য বাগান অঞ্চলও হয়েছে বিল্ডিং গ্রান্ট। কেন কি এই সরকার আমাদের বাগান অঞ্চলে শিক্ষার দিক দিয়ে অনেক মানে রেখেছে, অনেক এইম রেখেছে যে আমাদের বাগান অঞ্চলগুলো ছাত্র মানে যে ছাত্রগুলো আছে এগুলো ডেভেলপ হোক, অগ্রসর হোক, শিক্ষার দিক দিয়ে ওরা এগিয়ে যাক। আর রাস্তাঘাটের তো কথা বললাম, ঘর দিয়েছে, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে বাগান অঞ্চলগুলোতে, মানে কোনোটার কমি রাখেনি। মোদী সরকার, বিজেপি গভর্নমেন্ট বলুন, মোদী সরকার বলুন, আমাদের আসামের আমাদের সবার প্রিয় সিএম মানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, তার কথা বলুন, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি রাখেনি বিজেপি সরকার বাগানের ডেভেলপমেন্টকে এগিয়ে যাওয়ার জন্য। তো মোটামুটি আপনার কথা দিন রাতের একটা তফাৎ দেখা যাচ্ছে, এবং অনেক অগ্রসরের দিকে এগোচ্ছে বাগান অঞ্চল পূর্ববর্তী সরকারের তুলনায়। ঠিক আছে, তো আমরা যেহেতু বলেছিলাম যে আপনি আসাম টি কর্পোরেশন লিমিটেডের নন অফিসিয়াল ডিরেক্টর পদে নবনিযুক্ত হয়েছেন, তো এই বিষয়ে যেটা এটিসিএল আসাম টি কর্পোরেশন লিমিটেড, এটিসিএল নিয়ে আমরা জনসাধারণ যারা রয়েছে বা হয়তো বাগানের মানুষও যারা রয়েছেন, এই আসাম টি কর্পোরেশন লিমিটেড নিয়ে কিন্তু এত বেশি এটার বা ব্যাকগ্রাউন্ড বলুন বা ফাংশন বলুন, হয়তো ওনারাও এত বেশি অবগত নন, এত বেশি জানেন না। তো সেই সুবাদে আপনার থেকে জানতে চাই যে এটিসিএল এর ফাংশন কি রয়েছে, বা যদি বলা যায় ব্যাকগ্রাউন্ড, তো এই বিষয়ে কিছু জানতে চাই আপনার থেকে। এটিসিএল শর্ট ফর্ম, এটিসিএল ফুল ফর্ম হয় আসাম টি কর্পোরেশন লিমিটেড। 1972 সালে প্রায় 15-16টা বাগান, 15-16টা বাগান ছিল। 15-16টা বাগান যে 15-16টা বাগান যে মানে বেহাল অবস্থা, এটা শ্রমিক ছিল 18 থেকে 19,000 শ্রমিক, এদের বেহাল অবস্থা। এরপরে 1972 সালে যে সরকার ছিল, সে আসাম টি কর্পোরেশন লিমিটেড নামে একটা করে সংস্থা বানায়। এরপরে ওই তার আন্ডারে এই যে 18,000 19,000 যে শ্রমিক ছিল, ওরাকে মানে করার বা মানে বাগানগুলো চলানোর চেষ্টা করেছিল। এটা তো তখন আর কিছু ওরাও ডেভেলপমেন্ট করতে পারলো না, তো অনেক এই বাগানগুলার মানে অবস্থা খুবই খারাপ। এরপরে আজ প্রায় 1972 থেকে আজকে 53 বছর হয়ে যাবে, 53 ইয়ার্স এরকম। আচ্ছা, যাই হোক, এরপরে 2016 সালে বিজেপি সরকার এলো। বিজেপি সরকার আসার পরে এই আসাম টি কর্পোরেশনের যতটা এর আন্ডারে বাগান ছিল, এইগুলোকে কিছুটা দিয়ে দিয়েছে, লিজে দিয়ে দিয়েছে, কিছুটা ডেভেলপমেন্টের লিজে দিয়ে দিয়েছে। আর কিছুটা বাগানের মানুষের যে 18-19 যে ছিল মানে শ্রমিক যা ছিল, ওদের পিএফ টাকা, পিএফ ফান্ড, আরো এক্সট্রা বহুত কিছু আছে, ওগুলা দেবে আস্তে আস্তে রেগুলার করা শুরু করেছে, চলছে। এরপরে এই কিছুদিন আগে এটা নতুন একটা মানে নতুন একটা
কমিটি হয়। এই কমিটিতে আমাদের চেয়ারম্যান হলো শিবভদ্রা, চেয়ারম্যান শ্রী শিবভদ্রা মহাশয়, এবং ভাইস চেয়ারম্যান হলো শ্রীমন ডিজাল, আচ্ছা, ভাইস চেয়ারম্যান। ওকে মানে ও মানে চেয়ারম্যান পদে নিযুক্তি হয়। তো ওর আন্ডারে এখন এটা মানে ডেভেলপমেন্টের কাজ ওর চেষ্টা করছে, বা আমরাও চেষ্টা করছি, ও কমিটিতে আমরাও আছি, আমরাও চেষ্টা করছি যে এই ডেভেলপমেন্ট মানে এই বাগান যেগুলো আছে এগুলো ডেভেলপমেন্ট যাতে মানে আস্তে আস্তে শুরু হয়। হ্যাঁ, হচ্ছে আগের থেকে, মানে 2016 সালে বিজেপি সরকার আসার পর থেকে শুরু হয়ে গেছে, মানে আরো অগ্রসর করার দিকে আর কি। এবং আজকের দিনে যারা এই যে কর্পোরেশনে যারা রয়েছেন, যদি সংখ্যা বলা যায় কতজন মানুষ বা কোন কোন জায়গা থেকে এই কর্পোরেশনে? আমরা তো আমার যে কাগজ দিয়েছে এখানে 6-7 জন আমরা আছি, 6-7 জন। এটার মধ্যে হলো আমাদের মাননীয় চেয়ারম্যান সভাপতি শিবভদ্র মহাশয়, আর ভাইস চেয়ারম্যান হইল শ্রীমন ডিগাল মহাশয়, আর তারপরে আমরা যেসব আছি যেমন ধরলেন তোমার মিনু সাও, দিদি বলি, মিনু সাও, আমি দিদি বলেই ওকে ডাকি, মিনু সাও, আর পার্বতী কুর্মি, ওকে দিদি বলি, আর আছে শিবা বার্লা, দাদা, আমার দাদা লাগে, শিবা বার্লা, আর হচ্ছে নামটা ঠিকই হচ্ছে না, আচ্ছা যাই হোক, যে মানে অনেকেই আছেন, ওরা যারা আছেন মানে আসামের ভিতরে না বাহির থেকেও? আরেকটা নাম হচ্ছে জিতু কিষান। আচ্ছা আচ্ছা, না সব আসামের ভিতর থেকেই। আচ্ছা আচ্ছা, সব আসামের ভিতর থেকে আসে। এর মধ্যে কেউ উদালগুড়ি সমষ্টি থেকে আছে, কেউ নোয়াগাঁও সমষ্টি থেকে আছে, হ্যাঁ, কেউ এইসব সব অল আসামের মধ্যে সবখান থেকে। এই বরাকবেলি থেকে মানে কাছাড় জেলা থেকে আমি। আচ্ছা আচ্ছা, মানে এই বরাকবেলির কাছাড় থেকে একমাত্র সিদ্ধার্থ রাজওয়ার নন অফিসিয়াল ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তার জন্য আপনাকে আবারও জানাই অভিনন্দন। এবং আমরা এখন রাজনৈতিক জীবনের নিয়ে কিছু আলোচনা করব বা জানতে চাই। ঠিক আছে, তো সিদ্ধার্থ রাজওয়ার বর্তমান বিজেপি মন্ডল কালাইন প্রেসিডেন্ট টি মোর্চার। তো আপনার জীবনে যে রাজনীতিতে আসাটা কিভাবে হয় বা কেন আসলেন? রাজনীতি আসার যদি কথাটা বলেন তাহলে সবার জীবনে একটা লক্ষ্য থাকে সব জিনিসই। আমার বাবা আগে বিজেপির কার্যকর্তা ছিলেন। দিল্লি চলো, খুব সম্ভব আমার ভুল হতে পারে, দিল্লি চলো তার 1985 এরকম লগভগ, এরকম 1980 না 85 এরকম হবে, ফটো আছে, 1985 হবে। দিল্লি চলো আন্দোলন না কি একটা শুরু হয় বিজেপির ইয়েতে, তখন বাবারা দিল্লিতে গিয়েছিল। আচ্ছা, তো আমি ছোটবেলা থেকে ফটো আমাদের ওয়ালে লাগাই থাকতো, যেমন আমার এখানে ফটো দেখছেন সবাই, সো লাগাই থাকতো। আমি বাবাকে জিজ্ঞেস করতাম, বাবা এটা কি? বলছে এটা বিজেপি দল, এটা বিজেপি দল, এটা এই দলটা ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হওয়ার জন্য তৈরি করছে সবকে, বা তৈরি হচ্ছে। তখন থেকে জানলাম না এটা বিজেপি দল। ওই ছোট থেকে দেখতাম বাবা এই মিটিং এ যেত, এই সব দেখতে দেখতে বস আমার ইন্টারেস্ট, মানে অনুপ্রেরণা হলো। এরপরে তো আমাকে প্রথম রাজনীতিতে নিয়ে আসার মানে আমি নিয়ে এসেছি, আমাকে প্রথম রাজনীতিতে যার হাত ধরে এসেছি আমাদের জিপির এক্স প্রেসিডেন্ট কৃষ্ণ সিং ছত্রী মহাশয়। আচ্ছা, তো হাত ধরে আমি রাজনীতিতে নেমেছি। অমল চাঁদ জৈন, এক্স এমএলএ আমাদের কাটিগড়া, ওরও বহুত সহযোগিতা রাজনীতিতে নেমেছি, ওরও বহুত প্রিয় আছে। আর বর্তমানে আমাদের সবার প্রিয় আমাদের মন্ডল প্রেসিডেন্ট শ্রী নিত্যগোপাল দাস মহাশয়। আচ্ছা, ওর অনেক অনেক আমার উপরে আছে, অবদান আছে, অনেক অবদান আছে। তো মানে এই হলো যে মানে ইন্সপিরেশন। একে প্রথম হচ্ছেন বাবা, সেই গড়ের ফটো, বিজেপি দলের অনেক নানা অনুষ্ঠান বা কোনো ধরনের যেটা মানে মিটিং ইত্যাদির ফটো দেখে মানে মনে একটা অনুপ্রেরণা আসলো। আর সেই বাবার কথা যে একটা বিজেপি দল রেডি হচ্ছে মানুষের স্বার্থে, উন্নতির জন্য, ডেভেলপমেন্ট, সেই সময় থেকেই মানে ভিতরের জায়গায় মানে একটা অনুপ্রেরণা জাগলো যে ভবিষ্যৎ পরিকল্পনা মানে কি হতে পারে। জীবন থেকেই মানে আমার এইম ছিল যে রাজনীতির সম্বন্ধে, মানে রাজনীতি কি মানে বিজেপির হয়ে কিছু, মানে এই রাজনীতি যদি বলা যায় না এটা রক্তের একটা সম্বন্ধ। হ্যাঁ কথা, হ্যাঁ আপনি সঠিক কথা। আচ্ছা আচ্ছা, তো
যেহেতু বর্তমান খুব চর্চায় কাঠিগড়ায় 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে, আচ্ছা, অন্যান্য যেগুলা রয়েছে বিধানসভা, তার তুলনায় কিন্তু কাঠিগড়ায় একটু দৌড়ঝাঁপ খুবই বেশ মাত্রা দেখা যাচ্ছে। সেটা হয়তো আপনিও জানবেন, জানার কথা, যেহেতু রাজনীতির ময়দানে আপনিও আছেন এবং খুব সুপরিচিত ব্যক্তি আপনিও। তো এই সুবাদে আপনার মতামত কি, যে কাঠিগড়ায় একটা হাওয়া বইছে যেটা খুব চলছে, যে স্থানীয় চাই এবার এবং বহিরাগত, মানে স্থায়ী প্রার্থী চাই কোথাও, আবার কোথাও আবার দেখা যাচ্ছে যে না, আমরা এবার বহিরাগত চাই না, স্থায়ী চাই, স্থানীয় চাই। এই যে মানে নানা জায়গায় নানা কথা নিয়ে আলোচনা হচ্ছে, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আপনার চাওয়া পাওয়া যদি বলা যায়, যদি বলুন, তাহলে কি বলবেন? দেখেন, প্রথমে আমাদের মন্ডল প্রেসিডেন্ট যে নিত্যগোপাল দাস মহাশয়, তার দুটো কথা আমি খুব মানে আমি কি যে কোনো ইয়ং জেনারেশন ছেলে বা যে কোনো মানুষে ওটার থেকে একটু মানে কেউ যদি শুনে ওর কথাটাও একটু গুরুত্ব দিবে বা ইন্সপায়ার্ড হবে। কথাটা কি, আমাদের আজ মন্ডল প্রেসিডেন্ট শ্রী নিত্যগোপাল দাস মহাশয় সবসময় একটা কথা বলে, তার দুটো কথা আমার খুব ফেভারিট। প্রথমটা হলো যে ব্যক্তি থেকে দল থেকে কোনো সময় কোনো ব্যক্তি বড় হতে পারে না। আচ্ছা, দল প্রথম, দল থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে না। দলকে মানে ব্যক্তির থেকে দল উপরে। তো দল যেটা চাইবে এটাই হবে। দল যাকে টিকিট দিবে আমরা দলের সাথেই থাকবো। কেন কি আমাদের আজ মন্ডল প্রেসিডেন্ট নিত্যগোপাল দাস মহাশয় সবসময় বলে, তার থেকে আমি খুব ইন্সপায়ার, কিন্তু তার কথা ফালাবার মতো নাই। তারই ইয়েতে চলছি আমি। আচ্ছা, বস দল যাকে টিকিট দিবে তার দিকে আমরা যাব। তারপরও দেখা যাচ্ছে কাঠিগড়ায়, যেহেতু আমি বললাম স্থানীয় এবং বাহিরের নিয়ে একটা খুব জোরালো চর্চা চলছে, এই জায়গায় স্থানীয় যদি বলা হয় তাহলে যাদের নাম খুব জোরালো চর্চায় রয়েছে, 1 নম্বর যদি আমি বলি নিত্যগোপাল দাস, বিপ্লবকান্তি পাল, সুব্রত চক্রবর্তী, উনাদের নাম। এবং অপরদিকে দেখা যাচ্ছে অমরচাঁদ জৈন মহাশয়, যিনি কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক, উনিও দাবি করছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে 50 থেকে 60,000 ভোট পেয়ে কিন্তু উনি জয়লাভ করবেন। তো অপরদিকে আবার দেখা যাচ্ছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ কাঠিগড়ায় খুব বেশি শিলান্যাস করে যাচ্ছেন প্রকল্পের। তো আপনি এত সময় বললেন একজন দলের কার্যকর্তা হিসাবে, আমরা অপরদিকে যদি দেখি, আপনি কিন্তু কাঠিগড়ারই একজন স্থায়ী সন্তান, স্থায়ী নাগরিক, বাসিন্দা। এই সুবাদে আপনি কি বলবেন? বা দেখুন, এই কথার উপরে আমি আপনাকে আগেই কথাটা বলে দিয়েছি। আপনি যে আমরা কোনো ব্যক্তিকে আমরা ইয়ে করতে পারি না। দল দল থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে না। দলে যাকে টিকিট দিবে আমরা দলের সাথে থাকবো। কিন্তু বারবার আমাদেরকে আমাদের মন্ডল প্রেসিডেন্ট নিত্যগোপাল, আবার রিপিট করবো আমি, নিত্যগোপাল দাস মহাশয় বলেন, ব্যক্তি থেকে দল থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে না, দল সর্বোপরি। তো এই কথা জবাব আমি দিতে পারবো না, দল যেটা সিলেকশন করবে এটাই। তারপরও আমাকে বলতে হয়, বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি কাঠিগড়ায় যারা প্রতিনিধি মানে প্রার্থী ছিলেন বিধানসভা নির্বাচনের, উনারাও বাহির থেকে ছিলেন প্রায় সময় দেখা গেছে। যদি আমি উল্লেখযোগ্য যদি বলি, গৌতম রায় মহাশয়, তিনিও প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে অক্ষম। তারপরও যদি দেখা যায়, উনি কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে বাগান অঞ্চলে এসেই অনেক প্রচার অভিযান করেছিলেন। উল্লেখযোগ্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও কিন্তু বাগানেই হেলিকপ্টার অবতরণ করিয়েছিলেন, হেলিকপ্টার নিয়ে নেমেছিলেন এবং খুব বড়সড় একটা বৈঠক হয় বাগান অঞ্চলেই। তারপরও কিন্তু দেখা গেছে বিজেপির জয়লাভ হয়নি।
এ কথা বলতে চাইবো, ইলেকশনের ফলাফলের পরে যেসব কথা মানুষের মুখ থেকে শোনা গেছে বা কার্যকর্তাদের মুখ থেকে শোনা গেছে স্থানীয় ব্যাপারটা নিয়ে, যে লোকাল ক্যান্ডিডেট ছিল না বলে, ক্যান্ডিডেট লোকাল ছিল না বলে মানুষ এটা মেনে নিতে পারেনি। এর জন্য আমার মতে লাগে পরাজয়ের মুখ্য উদ্দেশ্য এটাই হলো যে স্থানীয় ছিল না বলে এর জন্য জয় হতে পারেনি। তো এইবার আপনার যদি ব্যক্তিগত মতামত দেখা যায়, আপনি কোন দিকে? আমার যদি ব্যক্তিগত মতামত দেখাতে যায়, একটা কথা আমি বলতে চাই, বাগান অঞ্চল কিন্তু নিত্যগোপাল দাসকে কিন্তু চাইছে। আমরা অনেক পত্র পত্রিকায় দেখেছি, অনেক গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রায় দেখতে পাচ্ছি যে বাগান অঞ্চল বলতে আমি কালাইন বাগানের কথাই একদম সোজাসুজি বলছি, যেহেতু আমরা কালাইন বাগানের অনেক নিউজ দেখেছি, অনেক গণমাধ্যমে দেখেছি ভিডিও, যে কালাইন বাগান থেকে দাবি হচ্ছে যে নিত্যগোপাল দাসকে আমরা প্রার্থী হিসাবে চাই দেখতে বিধানসভা নির্বাচন 2026-এ। এই যে দাবি হচ্ছে এই বাগান থেকে, তার কারণটা কি? আজকের দিনে কিন্তু একটা জিনিস বলতে হয়, কোন গাছে যদি ফল থাকে না সেই গাছকে কিন্তু প্রাধান্যতা আমরা দেই না। আপনি বলুন, একটা গাছে যদি কোনো ফল থাকে না, বা আমরা এত বেশি এই গাছকে গুরুত্ব দেই না, যখন গাছে ফল থাকবে তখনই কিন্তু গাছের গুরুত্ব দেই। আর এই সুবাদে বলতে চাই যে বাগান অঞ্চলের এই যে কালাইন বাগানের মানুষ, আমি কালাইন বাগান উল্লেখ করতে বাধ্য, যেহেতু আমরা বিগত দিনে অনেক পত্রপত্রিকায় দেখেছি, হয়তো আপনিও অবগত আছেন সেই সুবাদে, সেই বিষয়ে। তো এই জায়গায় আপনি কি বলবেন? এই যে নিত্যগোপাল দাসকে যে প্রার্থী হিসাবে চাইছেন বাগানের মানুষ, সেখানে হয়তো নিশ্চয় একটা কারণ আছে, সেই কারণটা যদি বলা যায়। আমি আপনার কথা আমি বলছি, আমরা বিগত কতদিন থেকে দেখছি অনেক নিউজের মাধ্যমে, অনেক পেপারের মাধ্যমে বা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বাগানের মানুষ নিত্যগোপাল দাসকে চাইছে। বাগানের মানুষ না, অন্য সমাজেরও মানুষ নিত্যগোপাল দাসকে চাইছে। তো যেহেতু বাগান অঞ্চলের কথা উঠেছে, বাগান অঞ্চলে বেশি মানে যেহেতু আপনার বাগান কেন বলছি, যেহেতু আপনি টি মোর্চার প্রেসিডেন্ট এবং আপনার গড় রয়েছে কালাইন বাগানের আওতাধীন অঞ্চলে, তো সেই সুবাদে আপনাকে বলছি যে কেন নিত্যগোপাল দাসকে বাগানের মানুষ চাইছেন? বাগানের মানুষ এখানে তো আরো আছেন ক্যান্ডিডেট। আচ্ছা, না শুনুন, বাগানের মানুষ দিনমজুরি মানুষ, পরিশ্রমিক মানুষ। বাগানের মানুষ পরিশ্রম করে, সেটা সবাই মেনে নিতে পারে, বাধ্য। বাগানের মানুষ পরিশ্রম করে এখানে আপনি বাগানের মানুষ কিন্তু নিত্যগোপাল দাসের দিকে খুব অগ্রসর। আপনি এই যে আমি নিতু কাকু বলি সবসময়, আমি নাম আসে বলছেন যে নিত্যগোপাল দাস নিচ্ছি, ফট করে আসি উনার নিতু কাকু বলেই গেছি ছোট থেকে, খুব পরিচয় নিতু কাকু। সবাই আমাদের আজ কালাইন বাগান নিয়ে নেয়, আমাদের কাটিগড় অঞ্চল 30টি বাগান আছে। 30টি বাগানের মধ্যে আমি যেখানে যান নিত্যগোপাল দাস আছে। বলবেন নিতু কাকু, নিতু দাদা বা নিতু, যেই যাই বলুক। আপনি যে কোনো বাগানের মধ্যে জিজ্ঞাসা করবেন তাকে কে চিনে না বাগান অঞ্চল, বাগান অঞ্চল প্রায় মানুষ তাকে চিনে। হ্যাঁ, তো এর জন্য মানে আমি বলবো বাগান অঞ্চলে ঝুঁকিটা নিত্যগোপাল দাসের দিকেই আছে। আর বাগানের প্রায় বাগান আছে, 30টা বাগান আছে কাটিগড় অঞ্চলে, বা আপনিও দেখবেন, আপনি তো অনেক জায়গাতে গিয়ে করেন, দেখবেন আপনি নিতু কাকুর নামটা পাবেন। মানে বাগান অঞ্চলের চাহিদা সোজাসুজি নিত্যগোপাল দাস। বাগান থেকে মানে ওরা উঠে আমাকে প্রায় মানুষই বলে যে বাগান থেকে মানে ও টিকিট পেলে ভালো হয়, ও টিকিট পেলে ভালো হয়, এরকম। মানে বাগানের মানুষের একটা আস্থা নিত্যগোপাল দাস। আজকে 24 এই বাগান অঞ্চলে কাটিগড়া সমষ্টি, আমার একটু মিস্টেক হতে পারে, যাই হোক সামান্য, 24 থেকে 25,000 ভোটার আমাদের বাগানের মানুষ। আমাদের বাগানের মানুষের চাহিদা বলবো, বাগানের শ্রমিকের পারিশ্রমিক শ্রমিক যারা আছে ওদের চাহিদা একটা আছে, যে ওরা চাইছে, নিউজে দেখাচ্ছে, টিভি দেখাচ্ছে, নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে নিত্যগোপাল দাস যদি হয় ওদের জন্য ভালো। তো আমি আপনার এই নিউজ চ্যানেলে বাতায়ন নিউজ চ্যানেলের মাধ্যমে বলতে চাইবো যে হ্যাঁ, বাগানের মানুষের দিক দিয়ে যদি লক্ষ্য করে যদি কোনো কিছু স্টেপ নেই, তো নিত্যগোপাল দাস বাগানের মানুষের সুবিধার্থে হোক বা বাগানের মানুষের উন্নয়নের দিক দিয়ে বা বাগানের মানুষের কথা যদি মনে করেন গুরুত্ব দিই, বাগানের মানুষের কথা যদি গুরুত্ব দেই, এক ব্যক্তি যদি গুরুত্ব দেই না, বাগান অঞ্চলে যে 24-25,000 মানুষ আছে, এই বাগান অঞ্চলের মানুষগুলো যে আওয়াজ তুলছে, যে আওয়াজ সব একজুট হয়ে যে আওয়াজ দিচ্ছে, একটা গণদাবি যে করছে যে না আমাদের অমুক চাই, তো কিন্তু
এটা মানতে হবে। সেখানে নিশ্চয় একটা কারণও থাকবে, সেই কারণ যেটা আপনি বললেন। হ্যাঁ, বললাম তো, মানে নানা সুখ দুঃখের 100 বার আপনি জিজ্ঞেস করুন। আপনি যে কোনো, আপনি তো অনেক জায়গায় থেকে আপনার নিউজ চ্যানেল দেখি প্রায় ওই আছে, আপনি জিজ্ঞেস করুন, আপনি পেয়ে যাবে। তো এখানে যদি, যেহেতু আপনারা বিজেপি একটা মতাদর্শীয় দল, বিজেপির দলে যারা মানে কার্যকর্তা রয়েছেন, তারা বিজেপির মতাদর্শের বাহিরে কোনো ধরনের কাজ করতে কিন্তু রাজি নয়, বা বিজেপির মতাদর্শকে উল্লঙ্ঘন করতেও রাজি নয়। রাজি নয়, হ্যাঁ বললাম তো। হ্যাঁ, বিজেপির রাজ্য স্তর হোক বা হাইকমান্ড যা বলবে আপনারা সেটা মেনে নিতে বাধ্য এবং মেনে নিবেনও, যেটা বললেন। এই জায়গায় যদি আবারও যদি বাহির থেকে কাউকে দেওয়া হয়, তাহলে আপনাদের ভূমিকা কি থাকবে? যেহেতু আপনি একজন টি মোর্চার প্রেসিডেন্ট এবং কাঠিগড়া অঞ্চলের একজন, যদি আমি বলি একজন যুব নেতাও যদি বলি, তো এই হিসাবে আপনি কি বলবেন, বা কি ভূমিকা থাকবে আপনাদের? দেখুন, আমাদের যে, বিশেষ করে আমার যে যে কর্তব্য আছে, যে পদে আমাকে দল দিয়েছে, যে পদ, যে ভালোবাসা, যে স্নেহ, যে এই দল আমাকে দিয়েছে, এটার যে কর্তব্য আছে, যে কাজ করতে হবে আমাকে, আমি করব। এটার দিক দিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে যদি যদি আমাদের বাগান অঞ্চল নিয়ে, আমি যেহেতু টি মোর্চার প্রেসিডেন্ট, বাগান অঞ্চল নিয়ে যদি কথা উঠে, আজ বাগান অঞ্চলে যে শ্রমিক বৃন্দজন আছেন, তাদের কথা আবার যদি একজুট হয়ে নিত্যগোপাল দাস বলে, তো আমার মনে হয় নিত্যগোপাল দাসকে সমর্থন করলে ভালো হবে দল। এই জায়গায় যদি একটা প্রশ্ন আমার মনে আসলো, যেহেতু বাগানের অধিকাংশ মানুষই কিন্তু নিত্যগোপাল দাসকে চাইছেন, তো সেই সুবাদে আপনি বাগানের যারা শ্রমিক রয়েছেন বা যারা জনগণ রয়েছেন, যে গণদাবি করছেন, সেই গণদাবির দিকে যাবেন, না আপনি আপনার কোন ধরনের দলের দিকে যাবেন সেই সময়ে? না, দল, দেখুন, আমি বারবার আবার রিপিট করছি একটা কথা। আমার নিত্যগোপাল দাসের দুইটা কথাই আমি খুব অনুপ্রেরণা করেছি, এখান থেকে আমি নিয়েছি দুইটা জিনিসই। প্রথমটা হলো, ব্যক্তি থেকে, দল থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে না, দল থেকে কোনো ব্যক্তি বড় হতে পারে না। আর 2 নম্বর হলো, সবার প্রথমে দেশ, তার পিছনে ধর্ম, তার পিছনে দল। আচ্ছা, তো মানে আমি যেটা আপনার থেকে জানতে চাইছিলাম, যদি ধরে নিন আপনি আছেন মধ্যে, আমি একটা ওয়েট মেশিন নিলাম, ধরে নিন পাল্লা নিলাম, ঠিক আছে, যেটাকে একদিকে বাগান অঞ্চলের মানুষ, ঠিক আছে, দাবি করছেন যে নিত্যগোপাল দাসকে চাইছেন, আপনি মধ্যে রয়েছেন, ঠিক আছে, অপরদিকে আপনার বিজেপি দল, আপনি একজন বিজেপি কার্যকর্তা, এই সময় আপনার স্থিতি কোন দিকে থাকবে? আপনি বাগান অঞ্চলের মানুষের দিকে থাকবেন, না আপনি আপনার দলের দিকে আপনার নজর থাকবে? দেখুন, এটার জবাব মানে খুবই কঠিন। আপনি এটা করেছেন, যেহেতু আমাকে দায়িত্বটা বাগান অঞ্চলে কে দিয়েছে? দল। দলে আমাকে দিয়েছে দায়িত্বটা। তো আমি বলতে চাইবো, দলে যখন দায়িত্ব দিয়েছে, তো দলও আমার যাতে, আমার চা জনগোষ্ঠীর যাতে কোনোটা, মানে চা জনগোষ্ঠীর শ্রমিকদের কথা যাতে মানে কোনো বেকার যায় না, দলে ওরকম একটা কিছু নির্ণয় নেবে। তাহলে আমরা একবারে সমাপ্তির দিকে এসে গেছি, এবং যেহেতু আপনি একজন যুব নেতা, তো যুব নেতা হিসাবে আপনার থেকে একটি বার্তা কি থাকবে? যেহেতু আপনি একজন যুব নেতা, এবং আজকালকার যারা যুব প্রজন্ম রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? যুব প্রজন্ম যারা রয়েছে, ফার্স্ট এডুকেশন, এডুকেশন সম্পর্কে আমি বলতে চাই যে ওরা এডুকেশন দিকে অগ্রসর হোক, এডুকেশনটাকে মাস্ট এইম রাখুক। এডুকেশন থেকে সবকিছু, এডুকেশন যদি আপনার কাছে থাকে, আপনার কাছে সবকিছু আছে। এডুকেশন থাকলে আপনি ভালো চাকরি পাবেন, এডুকেশন থাকলে আপনি ভালো রাজনীতিক বিজ্ঞ হতে পারবেন, এডুকেশন থাকলে আপনি সব ধরনের যে কোনো কাজ করতে পারবেন। তো এডুকেশন, ফার্স্ট অফ অল এডুকেশন থাকতে হবে, এটাই
বলতে চাই। ঠিক আছে, তো আপনার থেকে জানতে পারলাম অনেক জানা অজানা কথা আমরা জানতে পারলাম। আসাম টি কর্পোরেশন লিমিটেড এর অনেক না জানা কথা এবং রাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বললাম আপনার সাথে। এবং বাগান অঞ্চলের যারা মানুষ রয়েছেন এবং বাগান অঞ্চলে যারা 15-16 যারা বাচ্চারা রয়েছে, তাদের পড়াশোনার বিষয় এবং কেন তারা আজকের দিনে পিছিয়ে রয়েছে সেই বিষয়ে আপনার থেকে জানতে পারলাম। তো আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই সময়টুকু দেওয়ার জন্য এবং আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। বাতায়ন ডিজিটালে যারা দর্শক রয়েছেন, আপনারা যারা এতক্ষণ থেকে দেখছেন এই অনুষ্ঠান পর্ব, আপনাদেরকেও জানাই ধন্যবাদ। আমরা আগামীতে আসছি আরো এক নতুন মুখ, নতুন কাহিনী, নতুন গল্প নিয়ে। দেখতে থাকবেন বাতায়ন ডিজিটাল। নমস্কার।